প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজও তোমাদের সাথে একত্রিত হয়েছি। আমি আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক, কুরুকুতর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথম ক্লাসে তোমাদের দশম অধ্যায়ের হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা জানো আর্থিক বিবরণীর তিনটি ধাপ: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী। আমি প্রথম ক্লাসটিতে বিশদ আয় বিবরণীর প্রথম ধাপ অর্থাৎ মোট মুনাফা নির্ণয় তোমাদের শিখিয়েছিলাম। আজকে আমরা শিখব নিট মুনাফা নির্ণয়। তো চলো শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নেই নিট মুনাফা কিভাবে নির্ণয় করব। নিট মুনাফা নির্ণয়ের সূত্র কি? নিট মুনাফা নির্ণয় করব। নিট মুনাফা নির্ণয় করতে প্রথমে আমাদের লাগবে মোট মুনাফা। মোট মুনাফা আমরা প্রথম ধাপ করে পেয়েছিলাম। মোট মুনাফা পেয়েছিলাম আমরা ৭১,০০০ টাকা। তো নিট মুনাফা নির্ণয়ের সূত্র হলো মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় ইকুয়াল টু পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে যোগফল থেকে অন্যান্য ব্যয় বাদ দিলে আমরা পাবো নিট মুনাফা। নিট মুনাফাকে আমরা এন দ্বারা ইন্ডিকেট করেছি। নিট মুনাফার মধ্যে মোট মুনাফা নির্ণয়ের মধ্যে যে যে এন্ট্রিগুলো যাবে তা আমরা এখানে এন দ্বারা ইন্ডিকেট করেছি। তো দেখো শিক্ষার্থীরা, এখানে বহি পরিবহনে এন আছে, কমিশন প্রাপ্তিতে আছে, অর্থাৎ নিট মুনাফা নির্ণয়ের সময় আমাদের সকল পরিচালন ব্যয় ও অন্যান্য আয় ব্যয় যাবে। এখানে পরিচালন ব্যয় হলো যে ব্যয়গুলো ব্যবসা প্রতিষ্ঠানে সচরাচর ঘটে এবং যে ব্যয়ের অ্যামাউন্টগুলো অপেক্ষাকৃত ছোট। তো শিক্ষার্থীরা, আমরা এখানে অঙ্কটি করে নিয়েছি আগে, কারণ আমাদের সময় স্বল্পতা আছে। সময় বেশি হলে আমাদের আপলোড করতে অনেক সমস্যা হয়। এ কারণে যাতে খুব সংক্ষিপ্ত সময় শেষ করতে পারি এই ব্যবস্থায় আমি করেছি। দেখো এখানে আমাদের আছে কি মোট মুনাফা ৭১,০০০ টাকা। এটি আমরা পেয়েছি বিশদ আয় বিবরণীর প্রথম ধাপ থেকে। তো আমরা লিখেছি মোট মুনাফা ৭১,০০০ টাকা, শেষ কলামে লিখেছি, কারণ এই টাকা থেকেই এই টাকার সাথে আমাদের যোগ বিয়োগ করে নিট মুনাফা নির্ণয় করতে হবে। তো তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে এন্ট্রির সাথে সমন্বয় থাকবে সেগুলো প্রথম কলামে লিখবে, যেগুলোর সাথে সমন্বয় থাকবে না সেগুলো মাঝ কলামে লিখবে। আচ্ছা, এখন আমরা যে এন্ট্রিতে এন লেখা আছে অর্থাৎ নিট প্রফিট বোঝাচ্ছি আমি এন দ্বারা, যেখানে এন লেখা আছে সেগুলো আমরা প্রথম থেকে লেখা শুরু করি। প্রথমে আছে বহি পরিবহন, এটি পরোক্ষ খরচ। এখানে মোট মুনাফা থেকে বাদ পরিচালন ব্যয়সমূহ, তাই প্রথমে আছে বহি পরিবহন। বহি পরিবহন আছে ৮,০০০ টাকা। বহি পরিবহনের সাথে কোনো সমন্বয় ছিল না, এই কারণে এটি মাঝের কলামে আসলো ৮,০০০ টাকা। এরপরে আছে বেতন। বেতন আছে কত টাকা? ১০,০০০ টাকা। বেতনের সাথে সমন্বয় ছিল বেতন অগ্রিম পরিশোধ ৪,০০০ টাকা। তোমরা জানো যদি সমন্বয়ে অগ্রিম থাকে তাহলে মূল এন্ট্রির থেকে বিয়োগ হবে আর বকেয়া থাকলে যোগ হবে। তো আমরা লিখছি বেতন ২৪,০০০ টাকা বাদ অগ্রিম ৪,০০০ টাকা, অর্থাৎ বিয়োগ করলে থাকে ২০,০০০ টাকা। এরপরে এন লেখা আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন ১০,০০০ টাকা। বিজ্ঞাপনের সাথে কোনো সমন্বয় ছিল না, কাজেই ১০,০০০ টাকা এখানে সরাসরি আসবে। এরপরে আছে মণিহারি। মণিহারি আছে ৩,০০০ টাকা। তো দেখো ৩ নম্বর সমন্বয়ে লেখা আছে অব্যবহৃত মণিহারি ৫০০ টাকা। অব্যবহৃত মণিহারি মানে যে মণিহারি ব্যবহার করা হয়নি, অব্যবহৃত থাকলে মণিহারি থেকে বাদ যাবে। এখানে ৩,০০০ টাকা থেকে ৫০০ বাদ গেলে থাকে ২,৫০০ টাকা। এরপরে আছে এন লেখা আছে অফিস খরচ। অফিস খরচ আছে ৬,০০০ টাকা। অফিস খরচের সাথে কোনো সমন্বয় ছিল না, তো অফিস খরচ অফিস খরচের সাথে সমন্বয় ছিল। অফিস খরচ বকেয়া ছিল ১,০০০ টাকা। দেখো শিক্ষার্থীরা, এখানেও আমি এন দ্বারা ইন্ডিকেট করেছি যে সমন্বয়গুলো নিট প্রফিটের সাথে জড়িত সেগুলোকে আমি এন দ্বারা ইন্ডিকেট করেছি। অফিস খরচ বকেয়া ছিল ১,০০০ টাকা, তো যোগ হবে যোগ বকেয়া ১,০০০, ৬,০০০ আর ১,০০০ ৭,০০০ টাকা। এরপরে আছে বিদ্যুৎ খরচ ৫,০০০ টাকা। বিদ্যুৎ খরচের সাথে কোনো সমন্বয় ছিল না, সরাসরি চলে আসছে ৫,০০০। এরপরে আসছে বিক্রয় কমিশন ৮,০০০ টাকা। বিক্রয় কমিশনের সাথেও কোনো সমন্বয় ছিল না, সরাসরি ৮,০০০ টাকা আসছে। এরপরে আছে বাট্টা। দেখো শিক্ষার্থীরা,
বারটা ডেবিট পাশেও আছে, ক্রেডিট পাশেও আছে। ডেবিট পাশেরটা ধরবো আমরা প্রদত্ত বারটা, আর ক্রেডিট পাশেরটা প্রাপ্ত বারটা। তো বারটা ডেবিট পাশে আসছে, বারটা প্রদান 1000 টাকা। এই হলো আমাদের পরিচালন ব্যয়। তাহলে এই টাকাগুলো যোগ করলে 8000, 20000, 10000, 2500, 7000, 5000, 8000, 1000 টাকা যোগ করলে আমাদের মোট হয় 61500 টাকা। এই ব্র্যাকেটটি দিয়ে আমরা মাইনাস চিহ্ন বোঝাচ্ছি, কারণ এখানে আমরা হেডলাইন্সে লিখেছিলাম বাদ পরিচালন ব্যয় সমূহ। তাহলে 61500 টাকা 71000 টাকা থেকে বাদ গেলে থাকে 9500। এটা হলো পরিচালন মুনাফা। আমরা আগেই বলেছিলাম পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে যোগফলের সাথে অন্যান্য আয় বিয়োগ করলে এই অন্যান্য আয়কে আমরা অপরিচালন আয় নামেও বলতে পারি। এখানে অন্যান্য আয়ের মধ্যে আছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি দেখো এখানে আমি এন দ্বারা ইন্ডিকেট করেছিলাম। কমিশন প্রাপ্তি ক্রেডিট পাশে ছিল 500 টাকা, এটি অন্যান্য আয়ের মধ্যে। তো প্রথমে লিখলাম কমিশন প্রাপ্তি 500 টাকা। এরপরে আছে বারটা ক্রেডিট পাশে ছিল, বারটা ছিল 800 টাকা প্রাপ্ত বারটা, এটিও অন্যান্য আয়ের মধ্যে যাবে। বারটা প্রাপ্তি লিখলাম 800 টাকা। এরপরে আছে বিনিয়োগের সুদ। দেখো শিক্ষার্থীরা, এটি অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আমরা আগে বলেছিলাম যে রেও মিলের একটা এন্ট্রি শুধু একবারেই যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো সম্পদ অথবা দায়ের উপর যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে বা কোনো শর্ত দেওয়া থাকে, তাহলে সেটাকেও সমন্বয় মনে করতে হবে। যেমন এখানে 10% বিনিয়োগ দেওয়া আছে, এই পার্সেন্টেজ হলো একটি শর্ত যে এটিকেও সমন্বয় মনে করতে হবে। এখানে 10% বিনিয়োগ আছে 20000 টাকা, অর্থাৎ 10% সুদে আমরা বিনিয়োগ করেছিলাম 20000 টাকা। এখানে রেও মিলে দেওয়া আছে বিনিয়োগের সুদ ক্রেডিট পাশে দেওয়া আছে, অর্থাৎ এটি আয়। এখানে 800 টাকা দেওয়া আছে, 800 টাকা আমরা সুদ পেয়েছি। এখন আমরা পার্সেন্টেজ করে দেখব যে 20000 টাকায় 1 বছরে কত টাকা সুদ আমরা পাবো। তো 20000 টাকায় 1 বছরে সুদ আসে 2000 টাকা। তোমরা এই পার্সেন্টেজটি অবশ্যই করতে জানো সম্ভবত। এইভাবে করবা 20000 গুণন 10 ভাগ 100, অর্থাৎ 2000 টাকা। 10% বিনিয়োগে 20000 টাকা, আমরা 1 বছরের সুদ পাবো 20000 টাকা। 800 টাকা আমরা আগেই পেয়েছি। এখন বাকি থাকে, প্রথমে আমরা প্রথমে রেও মিলে যে সুদটি থাকবে সেটি আমরা লিখব। এখানে ছিল বিনিয়োগের সুদ 800 টাকা, এখানে লিখেছি আমরা বিনিয়োগের সুদ 800 টাকা। তো আমাদের 1 বছরের টোটাল সুদ আছে 2000 টাকা। তাইলে বাকি থাকে কত? 2000 টাকা হইতে বাকি থাকে কত? আউটার কলামে এখানে 2000 টাকা হবে, অর্থাৎ পার্সেন্টেজ করে যেই টাকাটি হবে সেটি বসবে আউটার কলামে। আর যত টাকা কম থাকবে, অর্থাৎ 2000 টাকা হতে আর এখানে বাকি থাকে 1200 টাকা। 800 টাকা আমরা আগেই পেয়েছি। এই শিক্ষার্থীর এন্ট্রির অবশ্যই তোমরা খেয়াল রাখবা, এরকম ঋণের উপরও থাকে। তো এখানে 1200 টাকা, 800 এবং 1200 মিলে হয় 2000 টাকা। তো এখানে কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ এবং বকেয়া মিলে হয়েছে 3300 টাকা। এটি আমাদের পরিচালন মুনাফার সাথে যোগ হবে। পরিচালন মুনাফা ছিল 9500 টাকা, এর সাথে 3300 টাকা যোগ করে আমরা পেয়েছি 12800 টাকা। তো আমরা আগেই বলেছিলাম পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে যোগফল থেকে অন্যান্য আয় বিয়োগ করে আমরা নিট মুনাফা পাবো। তাহলে এখানে অন্যান্য আয়ের মধ্যে দেখো শিক্ষার্থীরা, এখানে ব্যাংক জমাতিরিক্তের সুদ এখানে এন লেখা আছে, অর্থাৎ এটি যাবে নিট মুনাফা নির্ণয়ের সময়। তোমরা জানো ব্যাংক জমাতিরিক্ত দায়, তোমরা এটিও মনে রাখবা সম্পদের সুদ আয়, দায়ের সুদ ব্যয়। এখানে ব্যাংক জমাতিরিক্তের সুদ দেওয়া আছে 1000 টাকা, ডেবিট পাশে দেওয়া আছে। তো এটি হলো অন্যান্য ব্যয়ের মধ্যে। তাহলে এখানে ব্যাংক জমাতিরিক্তের সুদ 1000 টাকা যদি আমরা বিয়োগ দেই, এখানে আমরা যোগ করেছিলাম 12800 টাকা থেকে 1000 টাকা গেলে থাকে 11800 টাকা। এটি হলো নিট মুনাফা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো
এটি তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 3-এর মধ্যে আছে এই অঙ্কটি, শুধু একটি সমন্বয় আমি এখানে ইনক্লুড করেছি, অলিখিত বিক্রয়। তোমরা জানো এটি আমরা মোট মুনাফা নির্ণয় করার সময় বিক্রয়ের সাথে যোগ করেছিলাম। তো শিক্ষার্থীরা এখানে বাকি যে এন্ট্রিগুলো থাকে, যেগুলোতে জি বা এন লেখা নাই, সেগুলো যাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাড়িতে একটু প্র্যাকটিস করবে, আর আমি নেক্সট ক্লাসে মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী শেখানোর চেষ্টা করব। তো ভালো থাকো, সুখে থাকো। আসসালামু আলাইকুম।